এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হানি প্লিজ ডোন্ট গো। নেশা করার সময় মনে ছিল না হানির কথা? ঝাঝালো স্বরে বলে পোষ বেরিয়ে যেতে নেয়। তৌসিফ পেছন থেকে হাত ধরতেই পোষ মুচড়ামুচড়ি করে, ছাড়াতে চায়। তৌসিফ ছাড়ে না। এই মেয়ে বুঝে না, তাই বেশ গম্ভীর কণ্ঠে ধমক দিল তৌসিফ। চুপ, একদম চুপ। প্রচুর কথা বলো তুমি পোষরাত। মিথ্যা বলি না আমি। আমি বলেছি মিথ্যা? সত্যিও বলেননি। কি শুনতে চাইছো? নেশা করেছেন? কতটা বাজে শোনালো পোষরাত। আমি কেন নেশা করব? এই লাল চোখ, মুখের গন্ধ, এগুলো মিথ্যা? আপনার মুখে কখনো গন্ধ পাইনি আমি, বিয়ের এতগুলো দিনে অন্তত না। দুটো বিয়ার শুধু, আর কিছুই না। কি 2 বোতল মদ গিলে এই কথা বলছেন? ছি ছি, বিয়ার খেয়েছি। নেশা করেছেন? তৌসিফ বউকে নিয়ে জোর করে বিছানায় গেল। মেয়েটা এত জেদি, কথা শুনে না, প্রচুর ঘাটতেরা। তৌসিফ হাসতে হাসতে ওকে নিয়ে বসলো। ফুলে রাখা নাকে টোকা দিয়ে বলল, বিয়ার খেলে কেউ নেশাখোর হয়ে যায় না। খুব ভালো কিছু খাননি যে প্রশংসা করব। কথা সত্য। কেন গিলছেন এসব? হারাম জানেন না? তৌসিফ পোষের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তিরিং বিরিং করা পোষ থেমে গেল। ওই চোখটায় খুব সময় নিয়ে তাকিয়ে থাকতে সে অক্ষম। তৌসিফ ভালো হাতে পোষকে নিজের কাছে টেনে নিল। আজ ও মায়ের খুব বিশেষ এক জায়গায় তাকে নিয়ে গিয়েছিল। সেখানে নিজ হাতে তৌসিফকে 1 ক্যান বিয়ার খুলে দেয়। ইতিহাস খুব খারাপ এই বিষয়ে। আপন মানুষ পিঠে ছুরির আঘাত দিয়েছিল। তৌসিফ সেটা উমায়েরকে খাওয়ায়। নিজে তুলে নেয় বিয়ার কেস থেকে ইনটেক ক্যান। কথা চালিয়ে যেতে যেতে 2 ক্যান তৌসিফ সাবার করেছে। আর যদি 10 ক্যানও নিতে হতো, তৌসিফ নিত। তার এতদিনের পরিকল্পনা আজ অর্ধেকই সফল। গুটি সব তৌসিফের দিকে, শুধু অপেক্ষা আর একটুর। মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়ার ফল তৌসিফ দেখাবে, সবাইকে দেখাবে। এই মামাতো ভাই, আমার মন চায় মাঝে মাঝে একটা ব্যক্তিকে খুন করে ফেলতে। পোষ হাসছে, খিটখিট করে হাসছে। তৌসিফ ওকে রেখে উঠতে উঠতে বলে, বসো, ব্রাশ করে আসছি। লাভ নেই। আমার পেট উল্টে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে, প্রচুর বাজে গন্ধ। ব্রাশে যাবে না। মুখটা ছোট করে তৌসিফ তবু ব্রাশ করে আসে। পোষ নিজের জায়গায় শুয়েছে ততক্ষণে। তৌসিফ আসতেই পোষ বেশ আদরের স্বরে বলে, কি সারপ্রাইজ বললেন না? বলে দিলে তো থাকলো না। অপেক্ষা করো, কাল তোমার খুশির দিন হবে। বলে পোষের কাছে এসে বলে, সেই খুশিতে এখন আমাকে খুশি করে দাও, তোতা পাখি। অত ঠেকা আমার নেই, দূরে যান। ছাইপাশ গেলার শাস্তি যদি না পেলেন তাহলে শুধরাবেন কিভাবে? তৌসিফ দুনামনা করে। মনে মনে গালি দেয় উমার সহ বাকিদের। আজ না গেলে বউটাকে কাছে পেত। তৌসিফ চিত হয়ে শুয়ে বলে, পৌষ রাত, দেখো তো বুকে ব্যথা পেলাম কিনা, জ্বলছে হঠাৎ। তড়িৎ ব্যাগে লাফিয়ে পোষ দেখতে যেতে ধরা খেলো। তৌসিফ তাকে বুকে জড়িয়ে ধরে রাখলো। আর রাতটায় বাইরে ছিঁচি পোকা ডাকলো। পোষ তা কান পেতে শুনলো তৌসিফের বুকে। আজ বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও পোষ যেতে পারছে না। সোজা ভাবে তৌসিফ বলেছে তার জন্য সারপ্রাইজ আছে। কি এমন আছে যা চমকে দিবে পোষকে? ভাবতেই পোষের মাথা গরম হচ্ছে। এভাবে অর্ধেক বলা কথায় বেশ বিরক্ত। সকালে উঠে গোসল করে একদম তৈরি হয়ে আছে পোষ। তৌসিফ উঠেই দৌড়াতে গিয়েছে। তায়েফা উঠেছে সেই ফজরের সময়। সেই থেকেই তৌসিফকে না দেখে পোষকে বার কয়েক জিজ্ঞেস করেছে। পোষ শুধু ছোট করে জানিয়েছে জগিংয়ে গিয়েছে। এর চাইতে বেশি পোষ জানেও না। নাস্তার টেবিল গোছাতে গোছাতেই তৌসিফ হাজির হয়েছে। তায়েফা এগিয়ে গিয়ে ভাইকে ধমকালো। তৌসিফ খড়মাক্ত শরীরেই বোনের হাতে চুমু খেয়ে শুধু বলল, চিন্তা করো না আপা, ঠিক আছি আমি। এখন চিন্তা করি না, এতদিন করতাম। তোর চিন্তা করার মানুষ আছে এখন। তৌসিফ এক ভ্রু উঁচু করতেই তায়েফা হেসে ফেলল। হাসি মুখেই বলল, চিন্তায় মেয়েটার মুখ শুকিয়ে আছে। চিন্তায় মুখ শুকানোর মেয়ে তো পৌষ রাত না আপা, নিশ্চিত অন্য কিছু হয়েছে। তায়েফা খানিকটা অবাক হলো। এতক্ষণ যাবৎ ভেবে আসছে পোষ বুঝি তৌসিফের অপেক্ষা করছিল।
তাই এমন মুখটায় রাগ রাগ ভাবছিল। কিন্তু এখন ভাইয়ের কথা শুনেই কিছুটা চিন্তিত হলো। মেয়েটা সকাল থেকে এমন রেগে আছে কেন? তায়েফা এগিয়ে সে পোষের হাতে হাতে টেবিল সাজাতে নিলেই পোষ বাদ সাধল। আপা আমি করে নিব, আপনি বসুন। তায়েফা ওর গালে হাত রাখলো। পোষ একটু চুপ করে গেল। তায়েফা গালে আদর দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনা, মন খারাপ কেন? মন খারাপ না তো আপা? কথাটা বলল মুখে হাসি রেখে। তায়েফা ওর হাত থেকে হাত নামিয়ে নিজের হাতের মাঝে পোষের হাতটা নিতেই পোষ হেসে ফেলল শব্দ করে। বলল, সকাল থেকে রাগ হচ্ছিল আপা, কিন্তু এখন আপনার এত চিন্তা দেখে রাগ পড়ে গেল। এইভাবে হাসবি, বুঝলি? এই ফ্ল্যাটে হাসি ঠাট্টা হয় না অনেক বছর। পোষের মুখটা আগের মতোই রইল। তৌসিফ এসে বসা মাত্রই তায়েফা বলল, সামনের সপ্তাহে চলে যাব তুষু, তোর দুলাভাই অপেক্ষা করছে। তৌসিফের খাওয়ার হাত থেমে গেল। আপার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে থমথমে স্বরে বলল, সবে মাত্র 2 মাস হলো আপা, এখনই চলে যাবে? দুলাভাইকে আসতে বলো। আসবে, ওইদিকে কাজ গুছিয়ে আসবে বলেছে। আমি এসেছিলাম তোর সংসার দেখতে। আমি দেখেছি এই বাংলাদেশে এক তোর জন্যই চিন্তিত হতো, যা এখন নেই। তোর জন্য একান্ত কেউ আছে ভাবতেই আমি শান্তি পাই না। যেতে দিচ্ছি না আমি আপা। ভাইয়ের সংসারে আর কতদিন থাকবো? কথাটা বলেই হাসলো তায়েফা। তবে তৌসিফ হাসলো না। পোষ ওদের দিকে তাকিয়ে আছে। তৌসিফ বোনের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তোমাকে কেউ কিছু বলেছে? ভাইয়ের সংসার আবার কি আপা? আহা, রেগে যাচ্ছিস তুষু? আমার সংসার আছে না ওখানে? তোর দুলোভাইকে নিয়ে শীঘ্রই চলে আসবো। মাস শেষ হতে 2 দিন, তুমি আমাকে এখন বলছো? আরে বাবা, তুই এমন করলে কিভাবে যাব আমি? তৌসিফ চুপচাপ খেতে লাগলো। পোষ নিজের রাগ আপাতত তুলে রাখলো। পরে না হয় সময় নিয়ে রাগ দেখাবে। আপা চলে যাওয়ার সুখে তৌসিফ যেভাবে গড়গড় করছে, না জানি বেটা পোষকে উল্টো রাগ দেখিয়ে ফেলে। তায়েফা খাওয়া শেষ করে বলল, তুই কাজ গুছিয়ে পোষকে নিয়ে আমেরিকায় আসবি। তোর দুলাভাই টিকিট কেটে রাখবে বলেছে। বলে পোষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর পাসপোর্ট আছে সোনা? পোষ মাথা নাড়ল। পাসপোর্ট তো দূর, হয়ে জন্ম নিবন্ধন আর এনআইডি বাদে কিছুই নেই তার। তৌসিফ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি করে দিব। খুব ভালো কথা, তাড়াতাড়ি করে ফেলিস। তোদের হানিমুন ওইখানেই ব্যবস্থা করে দিবে তোর দুলাভাই। এতটুকু শুনে তৌসিফ বাঁকা চোখে তাকালো পোষের পানে। পোষের দৃষ্টি সরল। তৌসিফ সেই দৃষ্টি দেখে চোখ ফেরালো। কপাল ঘুনে বউ তার। হানিমুনের কথায় অন্য মেয়ে হলে নিশ্চিত লজ্জা পেত। অথচ দেখো তার বউকে কিভাবে জামাইয়ের দিকে তাকিয়ে আছে কুটুর মুটুর করে। আসলেই তার পোষটা ভিন্ন, একটু অন্য রকমের ভিন্ন। এতটাই ভিন্ন যে জামাই রেখে ভাসুরকে পছন্দ করে তা আবার জোর গলায় ঢোল পিটিয়েও বলে। তৌসিফ বাইরে গেল ঘন্টা খানিক হবে। পৌষ এদিকে ভীষণ রেগে আছে। তাকে আজ ভার্সিটি যেতে দিল না তৌসিফ। সরাসরি মুখের উপর না করেছে। পৌষ জোর খাটাতেই শান্ত স্বরে বলেছে, সারপ্রাইজ আছে হানি। ওই হানি সারপ্রাইজের খ্যাতা পুরি আমি লসাল, আমার ভালো লাগে না, বাইরে যাব। তৌসিফ চোখ বড় বড় করে ছোটখাটো ধমক দেয়। গম্ভীর কণ্ঠে বলে, গালিগালাজ করবে না। 100 বার করব। স্বামীর মুখে তর্ক করা ভালো না তোতা পাখি। অস্বামী আপনি আমার। পড়াশোনা বন্ধ করতে চাইছেন? তৌসিফ এগিয়ে এসে ওর চূড়ায় তো চুমু খায় ফ্রি থুত নিতে। কপালে কপাল ঠেকে বলে, সুস্বামী আমি তোমার। মামাতো ভাই আপনি, সেই হিসেবে কি হবে মামাতো স্বামী? ছি, খুব বাজে শোনালো পোষরাত। বলে সরে যায় তৌসিফ। পোষ্য রেগে কথা বলে না। সে থেকে রাগে রাগে এই দুপুর হলো। তবু তৌসিফ এলো না। দরজায় ঠক ঠক শব্দ হতেই পোষ হেসে তাকালো। বলল, আপা, নক করতে হবে না। তায়েফা ভিতরে ঢুকে বিছানায় পোষ ওকে বসতে জায়গা দেয়। তায়েফা বসতেই পোষ জিজ্ঞেস করে, কিছু লাগবে আপা? তোর সাথে কথা ছিল একটু। এভাবে বলছেন কেন আপা, বলুন। তায়েফা পোষের হাত দুটো ধরে। কণ্ঠে তার কাঁপন স্পষ্ট টের পায় পোষ। তায়েফা খুব আশা নিয়ে বলতে লাগে, আমরা তো এতিম পোষ, আমি আমার তুষু সহ আমরা সবকটা ভাই বোন। মা নেই, বাবা নেই। আমাদের জীবন সবই যেভাবে দেখে এভাবেই পার হয়নি। রাজনীতি করা এক পরিবার আমাদের,
চাচাদের সাথে মিলেমিশে বিশাল বড় একটা সংসার ছিল। আমাদের ওঠান ভর্তি মানুষ থাকতো। রোজ ডেস্কিতে রান্না হতো। এলাকার মহিলারা বিকেল হতেই আসর জমাতো। চাচি আম্মা কি করলো জানিস? টিভি একটা বাইরে লাগিয়ে দিল। সম্রাটে ভাইজানের টিভি এনে দিল। লোকজন সে কি খুশি। বাড়ি ঘর হই হুল্লোড়ে মশগুল থাকতো। এতগুলো ভাই বোন আমরা, কত বড় পরিবার। সুখের যেমন অভাব ছিল না, তেমন শত্রুর অভাবও ছিল না। কিন্তু আমরা খুব খুশি ছিলাম। আব্বু, চাচা, অবশেষে সম্রাট ভাইজান, আমাদের নাম ডাক খুব জোরালোভাবে বেড়ে গেল। সেই একান্নবর্তী পরিবারটা হঠাৎ করেই ছিন্নভিন্ন হয়ে গেল। পোষরাত, তুই সৎ হতে পারিস, কিন্তু আমাদেরও তো তাই বলেছিস। আমার টুসু খুব আম্মু ভক্ত ছিল, আব্বুর খুব কাছে ছিল। আব্বুর মৃত্যুর সময় ছোট তিশা খুব কাঁদছিল হসপিটালে। টুসু তখন আসতে পারেনি, তুহিন আসতে পারেনি। তুরাগ লুকিয়ে আসতো, চলে যেত। আমরা অসহায় হয়ে গেলাম। এত এত পুরুষ, অথচ চোখে নারীবাদে কেউ নেই। আমিও স্বার্থপর হয়ে গেলাম বোধহয়। সেই দিন হাসপাতালে করিডোরে তিশা চিৎকার করে কাঁদছিল আর অভিযোগ করছিল আব্বুর মৃত্যুর জন্য ভাইরাই দায়ী। তুসু আর তুহিন একটু বেশি দায়ী। তাদের রাজনৈতিক এই লুকোচুরিতে আব্বু লুকিয়ে গেল, হারিয়ে গেল। তৌসিফ সেদিন থেকেই চুপ হয়ে গিয়েছিল। আম্মু ছিল বলে হয়তো সামলে উঠল, কিন্তু আম্মুর প্রস্থানও মেনে নিতে পারেনি পোষ। একদম ভেঙে গিয়েছিল। ওই মানুষ পছন্দ করে, খুব পছন্দ করে। পরিবারটা ভাঙুক তাও চায়নি। কিন্তু ছেলেরা বিয়ের পর সিদ্ধান্তে একা নিতে পারে না, ভাইরাও পারেনি। সবাই আলাদা হলো, সবাই ঘর সংসার পেলেও একা পড়ে গেল তুষো। কত বললাম রাজনীতি ছেড়ে দে, চলে আয় আমার কাছে, শুনল না, মানলই না। এতটুকু বলে দীর্ঘশ্বাস ফেলল তায়েফা। পোষ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এত টাকা থাকলে রাজনীতি কেন করে আপা? তায়েফা হেন প্রশ্নে হেসে ফেলল, বলল, রাজনীতি ওরা টাকার জন্য করে না, বংশীয় ব্যাপার স্যাপার। তুষু দলের হয়ে কোনো পদ আজও গ্রহণ করেনি, নিঃস্বার্থ কাজ করেছে, হয়তো মনের তুষ্টি। তায়েফা এবারে পোষের হাত দুটো আরেকটু চেপে ধরল, কণ্ঠে ভীষণ আকুলতা এনে বলল, তুই ওকে আগলে রাখিস সোনা, তুই বাদে আর কেউ নেই ওকে দেখার। ওর খুব সংসার পছন্দ, তুই ওকে একটা ভরা সংসার উপহার দিস বাচ্চা। আমি জানি খুব আবদার এটা, কিন্তু করতে বাধ্য হচ্ছি। তোর শ্বশুর শাশুড়ি নেই পোষ, তুই আমাদের টুসুটাকে নিজের মতো ভালোবাসিস। আমি অনুরোধ করছি সোনা, তুই বাচ্চা নিয়ে নে, পড়াশুনোর চিন্তা করিস না। তোর বাচ্চা আমি নিজে এসে পেলে পুষে দেব। আমার টুসুকে একটা আগের মতো ঘর ফিরিয়ে দে সোনা। ও কিছু বলে না, কিন্তু আমি বুঝি, জানি ও কি চাই। মুখ ফুটে বলবে কি না জানি না, কিন্তু এতটুকু জানি ওর কাছে তুই ভালো থাকবি। হাজার যাই হোক, তোকে খারাপ রাখবে না। পোষ তায়েফার কথা শুনেই গেল, বিরক্তি করলো না কিছুতেই, কিন্তু আবার সহমত পোষণ করলো না। চুপচাপ শুনে গেল এক বোনের আহাজারি। আজ আদিত্যকে নিয়ে বিকেলে বাগান বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তৌসিফ থাকায় পোষ বের হতে পারছে না। এই লোক এই সময়ে বাড়িতে থাকে না, আজ কি হলো কে জানে, ঘর ছাড়ছে না। তৌসিফ বিরক্ত হয়ে গেল এক প্রকার। এভাবে ঘর বন্দি হয়ে কোনো কালে ছিল না সে। সারা জীবন দৌড়াদৌড়ির উপর কেটেছে। তৌসিফ বিছানায় আধশোয়া হয়ে বইয়ের ছটফট দেখছে, মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে। হাসলে তার চিকন পাতলা ঠোঁটটাও সামান্য কাঁপে। বিষয়টা আজ খেয়াল করলো পোষ। টিকতে না পেরে বারান্দায় যেতেই তৌসিফ ডেকে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে পোষরাত, বারান্দা বন্ধ করে দাও। পোষ একটু থেমে গেল যেন। সন্ধ্যা হতেই বারান্দা বন্ধের এই নিয়ম, অথচ পোষ তো পুরো বাগান বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করছে। বেল বাজতেই পোষের বুকটা সামান্য ধক করে ওঠে। আদিত্য এলো নাকি তাকে ডাকতে? যদি তৌসিফ দেখে ফেলে তাহলে কি করবে? পোষ মনে মনে মিথ্যা সাজাতে ব্যস্ত, তখনই বেল বাজে পুনরায়। কোনো বুয়া বা মেনু খুললেই আগে তৌসিফকে জানাবে, তাই দৌড়ে এলো পোষ। মেনু দরজায় নব ঘোরানোর আগেই পোষ নবটা ধরে ফেলল। তাড়াতাড়ি করে বলল, তুমি যাও, আমি দেখছি। মিনু একটু অবাক হলো অবশ্য। চলে যেতে পোষ দরজা খুলল। খুলে সম্মুখে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
ভেতর থেকে তৌসিফ ডাকছে, কিন্তু তা কানে আসছে না পোষের। ও তো ব্যস্ত সম্মুখে দাঁড়িয়ে থাকা অস্তিত্বে নিজেকে খুঁজতে। কিছু মানুষ পৃথিবীর বুকে জন্মায় অন্যকে সুখ দিতে, খুশি করতে, নিজেকে বিলিয়ে দিতে। তাদের মাঝে কিন্তু তারা ভুলে যায় কিভাবে নিজেকে খুশি রাখতে হয়, হাসতে হয়, প্রকাশ করতে নিজের ভেতরের চাপিয়ে রাখা সকল অনুভূতি। পৌষের বিষয়টাও একদম তাই। মেয়েটা ভুলে গিয়েছে নিজেকে প্রকাশ করা। সম্মুখে থাকা 5 জন ভাই বোন দেখেও তার মাঝে তেমন পরিবর্তন আসেনি। দরজা থেকে খানিকটা দূরে তৌসিফ দাঁড়িয়ে, বুকে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছে পোষকে নিয়ে। ভেবেছিল এতগুলো দিন পর বুঝি ভাই বোন দেখে পোষ খুব খুশি হবে, আনন্দে আত্মহারা হবে, কিন্তু তেমন কোনো লক্ষণেই পোষের মাঝে ছিটেফোঁটাও নেই। তৌসিফ হতাশ হলো। এ মেয়েটা কি ছোটবেলা থেকে এমন এমন রূঢ়, কাঠখুট্টা, তেতুভাষী? তার ফুপির সাথে তো মিলছে না। না মিলছে ফুপা প্রলয় হকের সাথে। কার মতো হলো এই পোষরাত? তৌসিফ যেন উত্তর খুঁজতে গিয়ে হারিয়ে গেল ভাবনার মাঝে। নিজের মাঝে অন্ধকার পুষ্প রাখতে রাখতে মানুষ আলোর খোঁজ করাই বন্ধ করে দেয়। পৌষ সেই দলের লোক। আর রাতের বেলা জমি রাখা কষ্টগুলো সে হয়তো চেয়েছিল দিনের আলো ফুটতেই কাউকে বিলিয়ে দিবে, কেউ হয়তো শুনবে, কিন্তু হাই, মেয়েটা শোনানোর মানুষই পেল না। অতপর ধীরে ধীরে সে হারিয়ে গেল রাতের মাঝে। নিজের মাঝে লালন করলো সে অন্ধকার। সে থেকেই আজকের পৌষ রাত, হ্যাঁ একদম অনুভূতিহীন। দুটো ছোট ছোট হাত যখন পশুর পা দুটো জড়িয়ে ধরলো, যখন পিহার হাত দুটো তার কোমর পেঁচিয়ে ধরলো, যখন চৈত্র আর জ্যৈষ্ঠ 2 কাঁধে মাথা রেখে হাত দুটো জড়িয়ে নিল, তখনই পোষের সর্বাঙ্গে যেন কিছু বয়ে গেল, এক ঠান্ডা স্রোত যা সচরাচর পোষকে কাঁপাতে পারে না। তার হৃদয় আজ পর্যন্ত খুব কম মানুষ ছুঁয়েছিল, তাদের মধ্যে শতকরা মানুষই এখন তাকে আঁকড়ে আছে। পোষ শক্ত সে খুলে সে আবৃত রাখলো নিজেকে, শক্ত চোয়াল আলগা করে বলে উঠল, পাক বাহিনীর দল তোরা আমার শ্বশুরবাড়িতে কেন হামলা দিয়েছিস? আপা, সমস্বরে চিৎকার শোনা গেল। পোষ ধমক দিল, এভাবে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, ছাড় আমাকে। মিনমিনা শয়তান এক একটা। আপা, ইউ মিট ইউ। বিলাই ইউ। ছাড়। বলে 2 হাত ছড়ালো। এই দুটোকে শেষবার আদর করে রেখে এসেছিল পোষ। ভাই দুটো কত বড় হয়ে যাচ্ছে, নাকি পোষের চোখ দুটোই বুড়ো হয়ে যাচ্ছে? পোষ দুটোর কান মুচড়ে দিল 2 হাতে আর রাগত স্বরে জিজ্ঞেস করলো, এখানে কি চাই? হ্যাঁ, তোরা দুটো ওদের নিয়ে এসছিস? আপা, ব্যথা পাই। প্যাট থেকে পিহাকে ছাড়িয়ে পোষ গাল টেনে দিল, বাম গালটা লাল বানিয়ে ছেড়ে দিল। শেষে বিচ্ছুর মতো লেগে থাকা 2 বোনকে ছুটালো পা থেকে, ঝুঁটি ধরে টেনে নিয়ে বলল, কাঁদ। ইনি মিনি কাঁদল না, তারা হাসছে। ফুলো ফুলো গাল দুটো তাদের আগের তুলনায় শুকিয়েছে। পোষের ভেতরে কিছু খুব সূক্ষ্মভাবে ভাঙল যেন। পোষের না হয় মা ছিল না, তার চাপা ভাঙা থাকতো, কিন্তু এই দুটো তো মা আছে। ওদের মুখের কেন এই দশা? ছোট থেকে কোলে পিঠে করে পোষ ওদের মানুষ করলো, এত বছরে কখনো তো ওদের মুখ শুকায়নি। তাহলে আজ কি হলো? পোষ দুটোকে একসাথে কোলে তুলে নিতেই একটু পেছনে হেলে যেতে নিল। তৌসিফ পা বাড়িয়েছিল সামলাতে, কিন্তু তার প্রয়োজন পড়ল না। জ্যৈষ্ঠ আর চৈত্র সামনে নিয়েছে। তৌসিফ তাড়া দিল, ভেতরে চলে এসো পোষরাত। পোষ ঘুরে দাঁড়ালো। তৌসিফের পানে তাকিয়ে বলল, ওদের কি আপনি ডেকেছেন? তৌসিফ 2 কদম এগিয়ে এলো। পোষের কোল থেকে ইনি মিনিকে নিয়ে উত্তরে বলল, ওদের আপার বাসা এটা পোষরাত, যখন খুশি আসবে। ওদের নিয়ে তৌসিফ ভেতরে ঢুকলেও পোষ কেন জানি দরজা আটকালো না। মনে হচ্ছে আটকানো ঠিক হবে না, কেন জানি মনটা টানলো না। সিঁড়ি দিয়ে পায়ের শব্দ উপরে উঠছে বলে মনে হলো পোষের। দরজাটা ধরে দাঁড়িয়ে রইল পোষ। শব্দ যত পরিষ্কার হচ্ছে, পোষের দৃষ্টি ততই যেন তৃষ্ণিত হচ্ছে। সিঁড়ি দিয়ে হেমন্ত আর শ্রেয়া উঠছে। শ্রেয়ার হাতটা ধরে সযত্নে তুলছে হেমন্ত। পোষ ঠায় দাঁড়িয়ে রইল, নড়ল না। যখনই দুজন মুখোমুখি হলো, তখন শ্রেয়া আচমকা জড়িয়ে ধরল পোষকে, শক্ত করে। পৌষও জড়িয়ে ধরল, তাকালো না ভাইয়ের দিকে। শ্রেয়ার এক হাত তখনও হেমন্তের হাতে। শ্রেয়া যখন পোষকে ছাড়ালো, ঠিক তখনই হেমন্ত ধরে রাখা হাতটা টান দিয়ে শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরল। শ্রেয়া হাসছে। পৌষ সেদিকে তাকিয়ে বলল, ভেতরে এসো তোমরা। ভাবি,
তুমি কি অসুস্থ? শ্রেয়া এবারে হাসছে, লাজুক হাসি। হেমন্ত বুক ভরে শ্বাস নিল, পোষের দিকে তাকিয়ে বলল, ভাইকে মাফ করবি না বাচ্চা? আমি কারো বাচ্চা না, আমি এতিম। এই পোষ। হেমন্ত রেহানো ডাকে তাকালো পোষ। হেমন্ত বোনের হাতটা ধরে রাখলো শ্রেয়ার পেটে, অপর হাতে একটা কাগজ ধরে দিল পোষকে। পোষ প্রশ্নাত্মক চোখে তাকালো, বুঝতে পেরে চিৎকার করে জড়িয়ে ধরলো শ্রেয়াকে। আমি ফুপি হব আমি। বোনের মুখের রং পরিবর্তনে হেমন্তের বুকটা শান্ত করতে কিছুটা সক্ষম হলো। পোষ শ্রেয়ার হাত ধরে ভেতর নিল, পেছনে বালিশ দিয়ে আরাম করে বসালো। হেমন্তকে অবশ্য একবারও বলল না আসতে বা বসতে। কাগজটাও কোথাও ফেলে দিল মেয়েটা। হেমন্তর হাসি মুখের দিকে তাকিয়ে আছে। তৌসিফ ততক্ষণে আবারও বেরিয়ে এসেছে, দুই শালিকুলে আর একটাকে হাতে নিয়ে নিজের বেডরুমে গিয়েছিল। ওকে দেখে হেমন্ত এগিয়ে এলো। ইনি মিনিকে নামিয়ে তৌসিফ হালকাভাবে জড়িয়ে ধরে হেমন্তকে। নিচু স্বরে হেমন্ত বলল, ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ তোমাকে হেমন্ত। হেমন্ত একটু হাসলো, ছেড়ে দিয়ে বলল, খুব রেগে আছে, কথাই বলল না। খুব খুশি সে, দেখে বুঝছো না? হেমন্ত মাথা নাড়ল। পোষের মুখের হাসি সরছে না। তৌসিফ দেখলো ঘন্টা খানেকের মধ্যে তার ঘরটার সৌন্দর্য বেড়ে গিয়েছে। বাচ্চারা হইচই করছে, সেই সাথে যোগ দিয়ে পোষ নানান দৌড়ঝাঁপ করছে। তৌসিফ নিজেও শালা শালি নিয়ে নিচে বসে ক্যারাম খেলছে। তায়েফা বোয়াদের দিয়ে রান্না করাচ্ছে। পোষ যেতে চাইলেও তৌসিফ হাত ধরে আটকেছে। আজকের দিনটা তার পোষের, একান্তভাবেই পোষের। তৌসিফ খানিকটা অবাক হয়েছে বটে। কেউ নিজের চাচাতো ভাই বোনদের এতটা ভালোবাসে তা ওদের না দেখে বোঝা যেত না। মনের মিল দেখে যেন তাদের মধ্যের ভালোবাসা বোঝা যাচ্ছে। তৌসিফ শান্তি পেল। অনেক দিন ধরে আনার চেষ্টা করছিল, এতদিনে এলো হেমন্ত। খেতে বসে পোষ প্লেটে নিয়ে নিজ হাতে ইনিমিনিকে খাওয়ালো। পিহা নড়ছিল বিধায় ওকে মুখে তুলে খাওয়ালো। চৈত্র আর জ্যৈষ্ঠ অসহায় দৃষ্টিতে যখন তাকে রইল, পোষ তখন এগিয়ে সে দুটোর পিঠে দুটো কিল বসালো। মুখে স্পষ্টভাবে তারা আপা ডাকতেই পোষ ওদের মুখে লুকমা বানিয়ে দিল। তৌসিফ শুধু দেখলো, পুরো টেবিল ঘুরে ঘুরে পোষ খাওয়াচ্ছে, মাঝে মধ্যে ধমকাচ্ছে, মন চাইলেই চুলে ধরে টানছে, আবার আদর করছে। মুখে তার খই ফুটছে। তৌসিফ ভাবনায় পড়ল, যে পোষ বোন হিসেবে এমন, সে মা হিসেবে কেমন হবে। এমন করে ভাবা হয়নি তৌসিফের। তার হঠাৎই বাবা হতে মন চাইছে। সে বাবা আর পোষরাত মা, তাদের সংসার বড় হবে। এভাবেই টেবিল ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে। তৌসিফের ছোটবেলাটা ফিরে আসবে। কথাগুলো ভাবতেই তৌসিফের মন লোভী হয়ে উঠল। ও যেন আজ খুব করে চাইতে লাগলো নিজেকে বাবা হিসেবে, পোষকে মা হিসেবে। বুকের ভেতরের কম্পন টের পাচ্ছে ও নিজেই। অনুভূতি যদি হৃদয় কাঁপায়, তাহলে বাস্তবায়নে কি হবে? খুশিতে বোধ হয় তৌসিফ পাগলই হয়ে যাবে। আপনাকেও কি মুখে তুলে দিব এখন? রাগে কণ্ঠ শুনে তৌসিফ তাকালো, ভাবনায় ভাটা পড়ল। পৌষ ওর প্লেটে গোস্তের চর্বি ছাড়া টুকরো তুলে দিয়ে বলল, ডাল দিব এখন? তৌসিফ না করলো না, একবার বলল, তুমি খেয়ে নাও পোষরাত। ওদের শেষ হোক। তৌসিফ আর জোর করেনি, থাকুক যেভাবে থাকতে চায়। রাত হতেই তারা দিল হেমন্ত, ফিরতে হবে। পশুর হাসি মুখটা ধপ করে নিভে গেল যেন। তার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছে নিমিনি। ঘুমাতে ঘুমাতে বলেছিল আজ আপার কাছেই থাকবে। পোষ কথায় কথায় হাসি মুখে মাথা নেড়েছে। হেমন্ত কাগজটা নিয়ে পশুর হাতে পুনরায় দিল, বলল, খুলে দেখ। কিসের কাগজ? বলতে বলতে পোষ খুলল সরকারের কাগজপত্র। প্রশ্নাত্মক চোখে তাকাতেই হেমন্ত বোনের মাথায় হাত রেখে বলল, ভাই তোর অধিকার এত বছরে যথাযথভাবে দিতে পারিনি, আজ দিয়ে দিলাম পোষ। তুই মানিস আর না মানিস, তুই আমারই বাচ্চা। তোর হকের সকল সম্পত্তি আজ থেকে তোর নামে। কিছু নগদ অর্থ বাকি আছে, আমি তুলে দিব ওগুলো। কলোনি আর বাড়ির দলিল এখানে, এগুলো মেজো চাচ্চুর সম্পদ। শুধুমাত্র তুই পাবি, তোর নামে লেখা ছিল সব। পোষ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কাগজে। তৌসিফ ভেবেছিল হয়তো ফিরিয়ে দিবে, কিন্তু পোষ কাগজের দিকে তাকিয়ে বলল, কত টাকা সম্পদ এখানে? ওর এখনো প্রশ্নে থতমত খেলো সবাই। হেমন্ত মুখে হাসি রাখার চেষ্টা করলো, বলল, দেখতে হবে পোষ। বড় চাচা তো আমাকে পেলেছে, তুমি এখান থেকে তার খরচটুকু রাখো, তাকে ফেরত দিয়ে বাকিগুলো আমাকে দিয়ে দিও। যার কাছে আজীবন বোঝা ছিলাম সেই ঋণ শোধ করে দিব।
ঋণ শোধ করবি তুই? করব। কার কার কাছে ঋণী তুই? বড় চাচার কাছে, বড় চাচির কাছে তার কাচের জগ ভেঙেছি, বাটি ভেঙেছি। ছোট চাচা আমাকে প্রায় লুকিয়ে টাকা দিত, তার কাছেও ঋণী। সেজে চাচা কখনোই কিছু দেয়নি, তার এবং তার বউ বাদে বাকি সবাই তো দিত টুকটাক। ছোট চাচি ঋণী মিনির বেঁচে যাওয়া দুধ দিত, তার কাছেও ঋণী আমি। তুমি যাও এটা নিয়ে, সবার ঋণ শোধ করে আমাকে বেঁচে যাওয়া সব দিয়ে যেও। এত কম আর কারো কাছে ঋণী না তুই? দোকানদারের দোকান থেকে 2বার ললি চুরি করেছিলাম, 10 টাকা পায়। হেমন্ত টলমলে চোখে তাকালো, বলল, আর কেউ? না, আর কেউ নেই। যারা আছে তাদের ঋণ শোধ করার ক্ষমতা আমি পৌষরাতের নেই। হেমন্তের বাম চোখ দিয়ে গড়ে পড়ল পানির ধারা। আস্তে করে বলল, ওদের কোলে নে। চৈত্র আর জ্যৈষ্ঠ নিমিনেকে কোলে তুলল। হেমন্ত বোনের মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসলো পায়ের কাছে। পোষ ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ভাইয়ের চোখের পানি মুছে দিল, বলল, কাঁদলে পচা লাগে তোমায় হেমু ভাই, জানি। কিছু বলবে? ভাইকে মাফ করে দিস বাচ্চা। আচ্ছা। তোর জন্য অনেক কষ্টে এই দলিলপত্র করেছি ভাই, ফিরিয়ে দিস না। তুমি শোধ করে এরপর দিও। তুই কি ভাইকে মাফ করবি না? করব। পোষ। হ্যাঁ বলো, তুমি কাঁদলে খুব খারাপ হবে হেমু ভাই। রাত হচ্ছে না, ভাবির কষ্ট হচ্ছে, ওঠো ওঠো বলছি, এভাবে বসেছো কেন? হাত ধরে টেনে তুলে পোষ হেমন্তের হাতের ভাঁজে নিজের হাত ধরে এগিয়ে যায়। তৌসিফও নিচে নামে বিদায় জানাতে। পোষ সবার আড়ালে হেমন্তের কানে ফিসফিস করে জানালো, তোমার চেহারার চিন্তা আমাকে চিন্তিত করছে হেমু ভাই। আমি এখানে খারাপ নেই, তুমি ভালো থাকো, ওদের দেখে রেখো। তোমার পোষ ভালো আছে, ভালো থাকবে। তৌসিফ তালুকদার তাকে খারাপ রাখবে বলে মনে হচ্ছে না। রাতটা আজ ভীষণ ঠান্ডা। নভেম্বরের প্রথম বৃষ্টি সাক্ষাৎ করতে এসেছে, ভিজিয়ে দিয়েছে ধরণী তল। বাইরে হাত বাড়িয়ে দিতে ঠান্ডা পানির ফোঁটা শরীরে শিহরণ জাগিয়ে দিল। গা রিরি করে উঠল পৌষের। পৌষ মাসের শীত কি তবে আসছে? হেমন্তের শীতের আবির্ভাব হলো কিনা ভেবে পেল না পৌষ। জানালা দিয়ে ফুরফুরে ঠান্ডা বাতাস বয়ে যেতেই পৌষের কোমরটা পেছন থেকে এক হাতে জড়িয়ে নিজের বুকে স্থান দিল ওর পিঠটা। পৌষ হাতের পানি নিজের মুখে ছিটিয়ে আবারও বাইরে হাত দিল, অতঃপর হাতে থাকা পানি ছিটালো পেছনে দাঁড়িয়ে থাকা তৌসিফকে। তৌসিফ মুখ কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে? বালাই ষাট। ঠান্ডা কেন লাগবে? প্রথম বৃষ্টি পোষরাত, এত পানি নেড়ো না। হেমন্তের বৃষ্টি পৌষের কষ্টের কারণ হতে পারবে না, পারবে না। হেমন্তের খুব প্রিয় পৌষ। আর তৌসিফের প্রিয় না? জানি না। পৌষ আবারও 2 হাত বাইরে বাড়িয়ে দিল। পানিতে হাত ভেজাতে ভেজাতে উচ্ছ্বসিত হয়ে বলল, আপনার হাতও বাইরে আনুন। তৌসিফ হাত বাইরে আনবে তো দূর, উল্টো পৌষের পেটটা ধরে রাখলো পেঁচিয়ে। পৌষ খুব সামান্য বিরক্ত হলো, বলল, বাইরে হাত দিয়ে দেখুন না। এক কাজ করি, ছাদে চলি, ভিজতে মন চাইছে। খবরদার, এসব মুখে এনো না। আশ্চর্য, মুখে না আনার কি আছে, চলুন ছাদে যাই। আজ গলা বড় করে হেমু ভাইকে বললাম, আপনি আমাকে ভালো রাখবেন। ভালো রাখবো না বলছো? সামান্য বৃষ্টিতে ভেজার আবদারই রাখছেন না জনাব। হয়, আমার তো ইচ্ছে ছিল জামাই নিয়ে রোমান্টিক হব, বৃষ্টিতে ভিজবো, মন খুলে আবদার জুড়ে দিব। তো করো আবদার। তৌসিফ থুতনিটা পৌষের কাঁধে রেখে বলল, আচ্ছা, সম্রাট তালুকদার কেমন ছিল? উনি তো বিয়ে করেনি অবশ্য, কিন্তু গার্লফ্রেন্ডও কি ছিল না? আমার মনে হয় তিনি বেশ রসিক ছিলেন। তিনি রসিক ছিলেন? তোমাকে কে বলল? মন বলল। তোমার মন ভাইজানকে নিয়ে এত ভাবে, আমাকে নিয়ে ভাবে না? ভাবার কারণ দিন আমাকে। চলুন বৃষ্টিতে ভিজি। কাঁথার চালে বউ ফেলতে চাইছে বুঝতে পারলো তৌসিফ। হার না মেনে বলল, মোটেও ভিজতে দিচ্ছি না। পৌষ মুচড়ে সরে দাঁড়ায়, হাত দুটো তৌসিফের বুকের দিকে ধাপ করে মুছে সরে যায় সেখান থেকে। তৌসিফ আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে বলল, তুমি কি সামান্য কারণে রেগে গেলে? রেগে গেলেন তো হেরে গেলেন। বলে পৌষ রুম থেকে বেরিয়ে গেল।
তৌসিফ জানে বউ তার বাইকটা ইঁদুর, এদিক ওদিক দৌড়াদৌড়ির উপরে থাকে সে। জানালার ঠায় দ্রুত হাতে বন্ধ করে তৌসিফ ছুটল বউ খুঁজতে। কে জানে আবার বেরিয়ে গেল কিনা। যে অবাধ্য বউ তার, তৌসিফের নিজের উপর নিজেরই অবাক লাগে। সে কিনা এভাবে ঘুরছে একটা মেয়ের পিছনে। এসব এখন মানায় তাকে? কেউ দেখলে মান ইজ্জত থাকবে কিছু? কোথায় গিয়ে যেন তৌসিফ সেই গম্ভীর্য ভাবখানা টিকিয়ে রাখতে পারছে না। পৌষের সাথে শক্ত ব্যবহার করতে পারছে না। সারাক্ষণ মনটা আজকাল বিচলিত থাকছে। পৌষ থেকে অ্যাটেনশন পেতে মন চাইছে। কে জানে কেমন একটা প্রজাপতি উড়ে বেড়ায় তার পেটে। সবসময় না, কিন্তু পৌষের কাছাকাছি গেলে এটা হয়েই আসছে। ভালোবাসা না থেকেই যখন তৌসিফ পিছলে গেল, না জানি ভালোবাসা প্রকাশে কোন আছাড়ি না খাবেও। তৌসিফ বাইরে এসে দেখলো হলরুম খালি। মেইন দরজা খোলা দেখে যা বোঝার বুঝলো। দুষ্ট বউ তার, অবাধ্য মেয়ে, বড়ই উড়নচণ্ডী। তৌসিফ দেখলো এদিকে কেউ নেই। সবাই এই ঝুম বৃষ্টিতে শুয়ে আছে, ঘুমিয়ে আছে আরাম করে। বর্ষার বৃষ্টি তো না, বরং শীতের বৃষ্টি। তৌসিফ দ্রুত পায়ে এগিয়ে গেল। ছাদে কিছুতেই পুষকে এখন যেতে দেওয়া যাবে না। কথাটা মনে পড়তেই তৌসিফ যেন দৌড় দিল। পুষ এক ধাপ সিঁড়ি এগিয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়ার আগে তৌসিফ খপ করে ওর হাত ধরে ফেললো। পোষ ছাড়াতে চাইলেও কণ্ঠে বিরক্তি এনেই বলল, দেখুন ভাই, জামাই লাগবে না আপাতত, আমি একাই ভিজবো। জামাই লাগবে না কেন? কারণ আমার কপাল পোড়া। তোমার কপাল পোড়া? এই কথা বলতে পারলে? দেখুন ভাই, আপনার সাথে কথা কাটাকাটি করতে গেলে আমার দেরি হবে। আমাকে যেতে দিন, ৮ ঘন্টা পরেই ফিরে আসবো। তৌসিফ ছাড়লো না কিছুতেই। জোর করে টেনে টুনে নিয়ে এলো। পোষ সে থেকে রাগে কাঁপছে, মুখ দিয়ে টু শব্দ করেনি। বাসায় আপাচ্ছে তার কানে গেলে নিশ্চিত পোষকে বেয়াদব ভাবে, যদিও পোষ মানে ও বেয়াদব। অথচ তো আদব কায়দা শেখার ফুরসত নেই তার। তৌসিফ এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করলো। বউ রেগে আছে বিধায় তার সামনে যাওয়ার সাহস করছে না আপাতত। বাবা যায় এক সৎ মামাতো বোন, যে কিনা তৌসিফের একান্ত বউ, তাকে তৌসিফ ভয় পাচ্ছে। লজ্জার বিষয়। তৌসিফের মাথায় বুদ্ধি এলো। বলা কওয়া ছাড়াই পোষকে পাজা কোলে তুলে চলে গেল রুমের বাইরে। পোষ শুধু দাঁত চেপে বলল, রং ঢং বাদ দিয়ে নামান আমাকে। তৌসিফ পিঠ আঁকড়ে ধরা হাতটা ছেড়ে দিল। পড়ে যাওয়া থেকে রক্ষা পেতেই পৌষ ওর গলা জড়িয়ে ধরল। তৌসিফ ওর চোয়াল সামান্য চেপে ধরে, মুখের কাছাকাছি মুখ এনে বলে, এত বলি দাঁত চেপে কথা বলবে না? পেছনের একটা ঘরে এনে তৌসিফ বাতি জ্বালালো। পোষ দেখলো রুমটা বিরাট বড়। ততটা আশা হয়নি এখানে। তৌসিফ ওকে নিয়ে সোজা বারান্দায় গেল। ঠায় খুলে দিতেই বৃষ্টির ছাপটে সে ভিজে দিল খুব সামান্য। পোষ চোখ কুচকে তৌসিফের বুকে মুখ ঘষে বলল, বৃষ্টি তেজরা ভাবে পড়ছে। একদম তোমার মতো। পোষ নড়াচড়া করতেই তৌসিফ নামিয়ে দিল। এখান থেকে তেমন কিছু দেখা যায় না, শুধু বালির মাঠ আর ঘর বাড়ি দেখা মিলে। দুজন ভিজে গেল খুব শীঘ্রই। তৌসিফের পরনে থাকা হালকা বাদামি রঙের টি শার্ট ভিজে বুকের পিঠের সাথে সিটিয়ে যেতেই ও নজর দিল পোষের দিকে। মেয়েটার কাপড়ও দেহের মাঝে লেপটে গিয়েছে। তৌসিফ ওর হাত ধরে টেনে নিজের কাছে নিল। হাতের ভাঁজে ভাঁজে হাত নিয়ে আঙুলগুলো গাঁথল সুন্দরভাবে। পোষ আনমনা হয়ে বলল, এই দিকটায় আসা হয়নি অতটা। হুম। তৌসিফ ধীরে ধীরে এগিয়ে এসে পোষের ভেজা চুল টেনে দিল। গলা লেপটে থাকা চুলগুলো সরাতে সরাতে বলল, কাঁপছো তুমি? ভেতরে চলবে? আপনি কখনো সারা রাত বৃষ্টিতে ভিজেছেন? ঘোলা চোখে তাকে প্রশ্ন করলো পোষ। তৌসিফ অবাক হয়ে উত্তরে প্রশ্ন করলো, সারা রাত কেউ ভিজে? ভিজে তো, আমি ভিজি। অসুস্থ হতে না? আমি সহজে অসুস্থ হই না। আপনি জানেন কি হয়েছিল? হেমু ভাই বাসায় ছিল না, আমি সারা রাত বাইরে বৃষ্টিতে ভিজেছিলাম। এলোমেলো খুব সামান্য বলল পোষ। তৌসিফ কপাল কুঁচকে তাকে রইতেই পোষ হেসে বলল, কিছু না, ভিজতে মন চাইছিল তাই ভিজেছিলাম। তৌসিফের মনে হলো পোষ কিছু লুকিয়ে গেল। মেয়েটা হয়তো আজও তাকে ভরসা করতে পারছে না। তৌসিফ আচমকা কিছু ভেবে নিল। সে পোষকে কিছু বলতে চাইল। 1-2 দিন ধরে বলেও বলা হচ্ছে না। ভাবছে আজ বলে দিবে। এমন বৃষ্টি ভেজা মুহূর্তে কাঁপছে দুজন। পোষের ঠোঁট দুটো সাদা হচ্ছে ধীরে ধীরে।
তৌসিফ খুব ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো পোষের সামনে। পোষ কিছু বোঝার আগেই তৌসিফ পোষকে টেনে বসালো ওর হাঁটুতে। হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে আচমকায় তৌসিফ বলে দিল, আই লাভ ইউ হানি, উইল ইউ লাভ মি টু? পোষ আহাম্মক বনে তাকে রইল কিছুক্ষণ। তখনই খুব আশেপাশে বজ্রপাত হলো। কালোর মাঝে সাদা আলোয় দুজন দেখে নিল দুজনের মুখ। তৌসিফ হাত নেড়ে পুনরায় তাড়া দিল। বলো। ভালোবাসা? হুম। এটা দিয়ে কি হবে? আমরা তো একসাথেই থাকি। একসাথে থাকা আর ভালোবাসা কি এক কথা পোষরাত? আলাদা নাকি? সংসার তো করছি আমরা। তৌসিফ খুব অবাক হলো। তাহলে কি এত মাসেও পোষ ওকে ভালোবাসেনি? তৌসিফ তো বাসলো, ভালোবেসে এঝাড়ও করে দিল। তাহলে পোষের কেন কিছু হলো না? আর তৌসিফ আচমকায় বলে বসলো, আমি তোমার সাথে বাচ্চা কাচ্চা সংসারের স্বপ্ন দেখি পোষরাত। মন্দ না দেখা, দেখতেই পারেন। আল্লাহ চাইলে হবে। ভালোবাসা ছাড়া কেউ আসবে সেটা কিভাবে মেনে নিব আমি? এখন কি জোর করে ভালোবাসতে হবে? হবে হানি, প্লিজ ট্রাই। আমি তোমার বাচ্চার মা হতে চাই। পোষ হঠাৎ করে এমন ঘন ঘটা মুহূর্তে চারপাশ কাঁপিয়ে হেসে ফেলল। আঙ্গুল দিয়ে গোতা দিল তৌসিফের পেটে। তৌসিফ নিজের ভুল বুঝে শুধরানোর সুযোগ পাওয়ার আগেই পোষ বলল, প্রযুক্তি খুব এগিয়ে তাই বলে এতটা? তৌসিফ কিছু বলল না। পোষের থুতনিতে চুমু খেলো চুপচাপ। পোষ আবদার বুঝে খুব আদরের সহিত তৌসিফের গলা জড়িয়ে ধরে বলে, আমি কখনো আপনাকে ফিরিয়ে দিইনি। খুব বাজে তকমা গায়ে লাগিয়ে আপনার সংসারে এসেছি, সংসার করছি। সবটাই আপনার ইচ্ছেতে হচ্ছে। ভালোবাসাটা হবে কিনা বুঝতে পারছি না। তৌসিফ ওকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো তাদের রুমের দিকে। আবেগের দৃষ্টিতে তাকিয়ে রইল পোষের দিকে। পোষ হাসলো। তৌসিফ অভিভূত হয়। মেয়েটা এমন মুহূর্তে সব সময় হাসে। সেই হাসিতেই তৌসিফ মরে যায়, বারবার মরে যায়। আজও মরার পথে পা বাড়াচ্ছে তৌসিফ। খুব তোড়জোড় করে এগিয়ে যাচ্ছে। সূর্য আজ আলসেমি করে উঁকে দিচ্ছে, ঠিক যেমন আলসেমি দেখাচ্ছে বড় কামরায় থাকা দম্পতি। তৌসিফ জিম থেকে ফিরে এসেছে মাত্র। রুমে এসে দেখলো পোষ এখন ঘুমাচ্ছে। তৌসিফ এক পলক ওকে দেখলো, কিছুক্ষণ থমকে দাঁড়ালো। গত রাতে পোষের কাছে ভালোবাসা প্রকাশ করেছে তৌসিফ। পোষ সেই ভালোবাসা সাদরে দুই হাতে গ্রহণ করেছে, কিন্তু ফিরতিতে রিক্ততা বই কিছুই দেয়নি সে। তৌসিফ জানে ভালোবাসা হতে হয় বিনিময় সূত্রের বিপরীতে। সামনে থেকে কিছু পাওয়ার আশা বাদ দিয়ে ভালোবেসে যেতে হয়। কিন্তু তবু কোথাও কি তো ভালোবাসার মানুষটা থেকেও মানুষ কিছুটা ভালোবাসা চায়, হোক সেটার পরিমাণ তুচ্ছ, তবু চাই। তৌসিফও তেমনভাবেই চাইছে, গত রাতে চেয়েছে। পোষ কোনোভাবেই মানতে রাজি বলে মনে হচ্ছে না। তৌসিফ যখন আবদার জুড়ে দিল একটি সন্তানের, তখনও মেয়েটা নির্দ্বিধায় রাজি হয়ে গেল, পাল্টা প্রশ্ন পর্যন্ত করল না। এদিকে তৌসিফ নিজে পড়েছে বেকায়দায়। এই অনুভূতিহীন পৌষ রাতের জন্য তার অনুভূতি জন্মেছে। কাঠখুট্টা বেয়াদব চঞ্চলা মেয়েটাকে মন দিয়ে বসে আছে সে। এমন বেকায়দায় পিছলে পড়বে তৌসিফ কোনো দিন ভাবেনি। অন্য সময় হলে হয়তো এখন এগিয়ে পোষকে দেখত না, কিন্তু আজকাল মেয়েটাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে মন সায় দেয় না, বরং মনের ভেতর অদ্ভুত লোভ জাগ্রত হয়, প্রেমের লোভ। পোষের সাথে প্রেম করার লোভ দিন দিন বাড়ছে শুধু। তৌসিফের সে পোষের ক্ষমতা মুখটা কাছ থেকে দেখে হাত রাখলো কপালে। কিছুক্ষণ হাত বুলে দিতেই চোখ পিটপিট করে পোষ। গালে নরম পাতলা চামড়া আর একটা হাতের আদর তার ঘুম ভাঙাতে সক্ষম হয়। চোখের সামনে তৌসিফকে দেখে আবারও চোখ বুঝায়। তৌসিফ ওর পাশে বসলো, গলায় হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বলল, উঠবে না হানি? ঘুমোচ্ছি, আপনি উঠুন। আমি জিম থেকে ফিরে এলাম মাত্র। মাথাটা তৌসিফের ভাঁজ করে রাখা হাঁটুর উপর রেখে পোষ ওর হাত ধরে। তৌসিফ হাত ছাড়িয়ে নেয়। চলে বেশ খানিকটা সময় নখের আঁচড় কেটে দিতেই পশুর আরামের ঘুম জড়ো হয়, কিন্তু টেনে টুনে চোখ খুলে পোষ ক্লান্ত স্বরে জিজ্ঞেস করে, কি খাবেন? এনিথিং মাই লাভ। পোষ ঠোঁট বাঁকিয়ে হাসলো। তৌসিফ ভাবাচাকা খেয়ে গেল। মেয়েটার হাসিগুলো মারাত্মক, তাকে একদম খুন করে দিতে সক্ষম। পোষ উঠে বসে, পা দুটো আরাম করে কাঁথা ভাঁজ করতে করতে বলে, আপনি আজকে ফিরবেন কখন? এখনো গেলামি না? ওই তো যাওয়ার পর আসবেন কখন? তাড়াতাড়ি নাকি দেরি হবে?
তৌসিফ হাত বাড়ায়। পোষ ওর বাড়ানো হাতে হাত ভাঁজ করা কাঁথা দিয়ে নিজে উঠে দাঁড়ায়। চূড়া হেসে শুধায়, এইটা ভাঁজ করুন। আজকেও পোষকে ভার্সিটিতে তৌসিফই নামিয়েছে। ক্লাস করার ফাঁকে পোষ ফোনটা বের করলো। তৌসিফের নাম্বারে ফটাফট মেসেজ লিখলো কখন ফিরবেন। তৌসিফ উত্তর করার বদলে সরাসরি ফোন দেওয়াতে পোষ একদম অপ্রস্তুত হয়ে গেল। মেজাজ ভয়ঙ্কর খারাপ হলো। এই লোককে কে বলেছে ফোন দিতে? ক্লাসের সকলের মনোযোগ কেন্দ্র এখন পোষ। ফোন সাইলেন্ট করে পোষ আবারও মনোযোগ দিল ক্লাসে। তৌসিফ ততক্ষণে 2 বার কল দিয়েছে। পোষ ফটাফট মেসেজ লিখলো, ক্লাসে আছি। মরার কল দিচ্ছেন কেন? তৌসিফ এবারে মেসেজে লিখলো, আমাকে এত মিস করছো হানি? পোষের রাগ উঠল। সোজা প্রশ্নের সোজা উত্তর না দিয়ে এভাবে পেঁচাচ্ছে কেন তৌসিফ? রাগ হচ্ছে পোষের। সরাসরি লিখলো, আদির সাথে বাসায় চলে যাব আমি। ড্রাইভার আসতে না করিয়েন, আর বিকেলে ফিরলে এখনই বলুন, কিছু রান্না করে রাখবো। এবারে কাজ হলো। তৌসিফ বউকে ঘাটাতে চাইল না বিনা কারণে। জানলো তার রাত হবে। ডায়াগনস্টিক সেন্টারের কোনো এক নতুন সাইড উদ্বোধন হচ্ছে, সেখানে সময় যাবে। পোষ শুনে হাঁপ ছেড়ে বাঁচল। আজ তাহলে কাজটা হয়ে যাবে। রহস্যময় সেই বাগানবাড়ির ভেতরে পৌষ আজ ঢুকবেই। ক্লাস শেষ হতেই পৌষ তাড়াহুড়ো করে যখন বের হতে গেল, তখনই ধাক্কা খেল রাফিদ শিকদারের সাথে। 2 কদম পিছিয়ে গিয়ে ঝাঁঝালো গলায় ঝাড়ে দিল পৌষ। চোখ নাকি বুঝতাম? হ্যাঁ, চোখের মাথা খেয়েছে। ধাক্কাটা দিল কিভাবে? বাজ খায় গলায় কথাগুলো বলে যখনই সামনে তাকালো, তখনই সামান্য থামকালো পৌষ। রাফিদকে এখানে আশা করেনি ও। সেদিন ওর কলার ধরে টানলেও আজ যখন জানে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই সে, তখন কিছুটা তেজ কমেছে অবশ্য। পৌষ আবার ভাঙলেও মচকায় না, তাই কণ্ঠে রাগে ভাব এনে বলল, দেখে চলতে পারেন না? সরুন সামনে থেকে। রাফিদ বাঁকা হাসলো। ওর হাসি মুখ দেখে পৌষ অবশ্য ভেতর ভেতর সামান্য চমকালো, তবু পাশ কাটিয়ে যেতে চাইলো। ও যাবার আগেই রাফিদ শীষ বাজিয়ে বলল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আদির পুষি? আপনাকে বলতে বাধ্য না, রাস্তা ছাড়ুন। বা তুই থেকে আপনি, আমার তো চরম উন্নতি হয়ে গেল পৌষ। এই উন্নতির কারণ কি? উন্নতি হয়েছে। সর না হয় পেছনে 2 লাথি মারবো। মুখ কোচকালো রাফিদ। কণ্ঠে বিরক্ত ভাব টেনে বলল, তোমার সব ভালো, শুধু ভাষা বাদে। এই যে এত সুন্দর একটা মুখ, এটা দিয়ে সুন্দর কথা বের করতে পারো না, সবসময় রেগে থাকো। তোমার কি রোগ আছে কোনো পৌষ? রাগের রোগ? কেউ তোমাকে বলেনি তোমার মুখের ভাষা খুবই পচা? আমার মুখে নিশ্চিত তুই সিন্নি তুলে দিবি না, তাই তাহলে ভালো খারাপ দিয়ে তোর কি রে শালা? যা সর। এই দফায় রাগে রাফিদের বাহুতে ধাক্কা দিয়ে চলে গেল পৌষ। সেদিকে তাকিয়ে নিজের বাহু দুলে বাঁকা হাসলো রাফিদ শিকদার। তার খুব মনে ধরেছে মেয়েটাকে। এই মাসে তার জন্মদিন। ভাইয়ের কাছে একটা উপহার চাইবে রাফিদ। ও মায়ের ভাই নিশ্চিত তাকে ফিরাবে না। আজ পর্যন্ত কখনো ফিরায়নি, এবারেও ফিরাবে না রাফিদ জানে। এই পৌষটাকে তার উপহার হিসেবে চাই। এমন ঝাঁঝালো মেয়েটা তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। রাফিদ হেলে দুলে চলে গেল করিডর থেকে। সেদিন যে কিকটা মেরেছিল এই পৌষ, একদম জান গলা পর্যন্ত উঠে এসেছিল। আদিত্যকে পৌষ পেল গেটের সামনে। একদল ছেলের সাথে দাঁড়িয়ে কোনো বিষয়ে হাসি ঠাট্টা করছে। পৌষ তাদের মাঝখান থেকে ওকে ডেকে নিল। আদিত্য কিছু জিজ্ঞেস করার আগেই পৌষ বলল, সোজা বাসায় চলো। কিছু কি হয়েছে? কচু হয়েছে, সম্রাট চেয়ারম্যানের বাগান বাড়ি যাব। তুমি এখনো ভুলোনি পুষি? আমার তো ভয়ই হয়। ভয়ের কিছু নেই, থাকলে তো তাহমিনা আপা নিজের না করতো যেতে। আনমনে বলল আদিত্য। দুজন একসাথেই বাড়িতে ফেরার পথে পৌষ রাস্তা থেকে 2 আইসক্রিম কিনলো। আদিত্য টাকা দিতে চাইলো, পৌষ বলল, চাচির সাথে ঘুরতে এসছে আদি। ভাতিজা মানুষ তুমি, শান্ত থাকো। বলেই পৌষ হাসতে লাগলো। এদিকে আদিত্য কিছুটা লজ্জা পেল। পৌষের সম্পর্কে তার মেঝো চাচি এখন থেকে, কিন্তু চাইলেও কেন জানি বিষয়টা উলট পালট লাগে। ওদের যাওয়ার পানি তাকে রয় রাফিদ শিকদার। চোয়ালে হাত বোলাতে বোলাতে বলে, ভোমরা তুমি শত ফুলে ঘুরো ফিরো, স্থায়ী ভিটা গড়ে আমার আঙিনায়। আজকাল মিনুর সাথে খুব ভালো সম্পর্ক যাচ্ছে পৌষের। দুপুরে ওকে সাথে নিয়ে খেতে বসেছে পৌষ। খাওয়ার মাঝেই তৌসিফ ফোন দিয়েছে। খাচ্ছে শুনে সুন্দর করে বলেছে,
কে যাতে ঘুমায় পোষ। পোষ সম্মতি দিয়েছে। তৌসিফ যা বলে তার বেশিরভাগই পোষ শুনে, তবে আজ হয়তো শুনবে না। আজ বের হতে হবে, বাগান বাড়ি যেতেই হবে। এই অনুসন্ধান স্পৃহা তাকে বারবার আগ্রহী করে তুলছে। মিনুকে নিয়ে পোষ সোজা নিজের ঘরে এলো। ব্যাগ থেকে দুটো চকলেট বের করে ওর হাতে দিতেই মেয়েটা খুশি হলো। পোষ এবার সরাসরি জিজ্ঞেস করলো, সোহা এখানে কখনো থাকতো না মিনু? তোর আপাকে অন্য জায়গায় থাকতো? আপা থাকতো তো, এখানেই থাকতো। এখানে থাকতো? রাতেও থাকতো? হুম। কোথায় থাকতো? এই ঘরে? না, আমার ঘরে থাকতো, আমি আর আপা থাকতাম। রাতে ঘুমাতো তোর সাথে? এবারেও মিনু মাথা নাড়ল। পোষের ভেতরে খচখচ করতে লাগলো। একটা অবিবাহিত মেয়ে একটা অবিবাহিত পুরুষের ফ্ল্যাটে রাত থাকতো, কথাটা ঠিক পছন্দ হয় না পোষের। তৌসিফ সম্পর্কে তার ধারণা বেশ ঘোলাটে এখন অবধি। পোষ চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবে কিছুক্ষণ, নিজেকে সান্ত্বনা দেয় এখানে বুয়ারা থাকতো, মিনু থাকতো, মাঝে মধ্যে তো আপাও আসতো, বাকি 2 বোন আসতো। নিশ্চিত কোনো কুকাম করেনি তৌসিফ। করলেই বা পোষের কি? পোষ তাকে ভালোবাসে না। নিজেকে 7-5 বুঝতে পোষ বেরিয়ে গেল বাসা থেকে। আদিত্য ফোন ধরছে না। পোষ রাগে ফেটে পড়ছে যেন। সিঁড়ি দিয়ে নামছে তখনই ফোন এলো। আদি নাম দেখেই রিসিভ করে ধমকালো পোষ। কোথায় তুমি? জানো না আমাদের যেতে হবে? পুষি, আম্মুর মামা মারা গিয়েছে, আমরা সেখানে যাচ্ছি, ফিরে এসেই তোমার সাথে যাব, প্রমিস। পোষ আর কিছু বলল না, তবে থেমেও থাকলো না। এখন দিনের আলো স্পষ্ট। পোষ একাই পা বাড়ালো। মাত্র দুপুর 3:30। পোষ বেশ খানিকটা পথ চলে এসেছে। তেমন ভয় তার লাগছে না অবশ্য। এই বাড়িতে আসার পর সম্রাটকে কয়েকবার কল্পনা করেছিল সে। মনে হতো তার লাল গাড়িটায় করে আসছে সে। সেই কল্পনাগুলো আবার ভেঙে যেত। পোষ পেছনে সে মাগুর মাছের ঘাট পার হতেই মনে হলো কেউ পেছনে আছে। তাকিয়ে দেখলো কেউ নেই। কাঁটাগুলো ছড়ানো ছিটানো। বাড়ির সামনে এসে দম ফেললো শব্দ করে। সরাসরি চলে এলো সেদিনকার দেয়ালের কাছে। এখানে কিছুটা সন্দেহ ছিল পোষের। হাতেতে লাগলো এদিক ওদিক। হঠাৎ বাম পাশের একটা ইটে হাতটা লাগতেই শব্দ হলো খট করে। ছিটকে 2 পা সরে গেল পোষ। বুকে থুতু দিয়ে তাড়াতাড়ি ইটটাকে ধাক্কা দিতেই আচমকা নড়ে চড়ে উঠল সেই দেয়াল। পোষ অবাক হয়ে গেলেও তেমন ভয় পেল না। ছোট থেকেই কিছুটা সাহসী গোছের সে, অথবা ভয় পাওয়ার পর হয়তো কেউ ভয় কাটাতেই আসেনি, তাই নিজ থেকেই ভয় গ্রাস করে নিয়েছে সে। যখন পুরো দেয়াল ঘুরে গেল তখনই পোষের মাথায় এলো একটা শব্দ, প্যানেল ডোর। কোথাও শুনেছিল এমন, কিন্তু একটা বাগান বাড়িতে এমন কি বা থাকতে পারে যার জন্য এই প্যানেল ডোর? পোষ বিড়বিড় করে বলল, বড় লোকের বড় কারবার। বলে আল্লাহ আল্লাহ করতে করতে ভেতরে ঢুকলো। পেঁচানো সেই জমিদার গোছের সিঁড়ি, ডকটেল লোহার সিঁড়ি বেয়ে চলতে লাগলো পোষ। এদিকটা ঘুটঘুটে অন্ধকার। ফোনের লাইটে খুব কদাচিৎ দেখা গেল। হঠাৎই হলদেটে আলোর ছটাকে সে চোখে পড়ে ওর। এই হলুদ আলো কেন জানি সহ্য হয় না পোষের। বড়লোকদের বাড়িঘর থাকবে সাদা ফকফকা আলোয় আলোকিত। বিশাল বড় এক হলরুম চোখের সামনে আসতে পোষ থমকে দাঁড়ালো। অভিভূত চোখে দেখতে লাগলো। এত সুন্দর হাতে নকশা করা দেয়াল আগে কখনো পোষ দেখেনি। ঠিক জমিদার বাড়ির আদলে করা এক বাড়ি, যার পুরোটা আবার আধুনিকতার ছোঁয়ায় ভরপুর। পোষ এদিক ওদিক দেখতে লাগলো। বিভিন্ন দরজায় গিয়ে খুলতে চাইলো, কিন্তু খুলতে পারলো না। হঠাৎ চোখ আটকালো এক ভিন্ন দরজায়। এত এত দরজার মাঝে সবচাইতে বড় দরজা এটা। শিল্পের হাতে খচিত এক অদ্ভুত নকশা এখানে। কেন জানি এটা দেখে গা শিউরে ওঠে পোষের। কেন জানি মনে হয় এই দরজার নকশার পেছনেই এক জীবন গল্প পড়ে আছে অবহেলায়। ধুলোয় মাখা এক রচনার পৃষ্ঠা হয়তো খুব অযত্নেই পড়ে আছে। কেউ হয়তো কখনো পৃষ্ঠা উল্টে পড়তে চায়নি, কেউ গুরুত্ব দেয়নি, কারণ তার জীবন খুব গুরুত্ব দেওয়ার মতোই ছিল না। পোষ কেন ভাবলো জানে না, কিন্তু ওর ভেতর হাহাকারে ভরে উঠল। হঠাৎ ভারী লোহার শব্দে ধ্যান ভাঙল ওর। কোথা থেকে জিঞ্জিরের শব্দ আসছে। কান খাড়া করতেই পোষের টনক নড়ল। হেতো সামনে থেকে আসছে। সেই বড় দরজা পেরিয়ে যখনই সামনের দিকে গেল তখনই দেখলো হালকা ভেড়ানো এক দরজা। হাত দিয়ে ধাক্কা দিতেই তা খুলে গেল। অন্ধকারে যখন পোষ ফোনের আলোটা ধরলো তখনই পা দুটো আটকে গেল জমিনে। শক্ত হয়ে গেল পা দুটো, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চাইছে।
হাতের তালু ঘামতে লাগলো ক্রমাগত। একটা জল জ্যান্ত পুরুষ দেহ পড়ে আছে এখানে। দেহে শুধুমাত্র একটি খয়েরি রঙের ভেলভেটের প্যান্ট। উদাম দেহটার পিঠ দৃশ্যমান। পুরুষটার দৈহিক কাঠামো শুকনো, রোগা লাগলেও তৌসিফের ন্যায় দেখালো। আচমকা দেহটা নড়ে উঠল। পোষের মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসতেই গঙ্গি ডেকে ওঠে সেই পুরুষ। কে? তাহমি। ভারিকে গঙ্গানো সেই শব্দে পোষের শরীর হিম হয়ে আসে। দেহটা এদিক মোচড় দিতেই পোষ যখন তাকালো, তার পানে তখনই জ্ঞান বুদ্ধির লোপ পেল তার। কণ্ঠনালী চেপে এলো। শুকিয়ে যাওয়া অযত্নে গড়া এক মুখ। হয়তো এই মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু পোষের চোখ ভুল দেখছে না, মোটেও না। পোষ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। পুরুষটা অচেনা মেয়ে দেখে তেমন কিছু বলল না যেন। মেয়ে মানুষ সেখানে আসা যাওয়ার মধ্যেই থাকে। পোষের মুখ ছিটকে বেরিয়ে এলো। সম্রাট, সম্রাট চেয়ারম্যান। নামটা শুনে রাগে ফেটে আর্তনাদ করে উঠে সেই দেহটা। পায়ের শিকল থাকায় বোধ হয় বেঁচে গেল জানে। এই মহলে আজান শোনা যায় না, তাই তো পোষ জানলই না আসরের আজান হয়েছে বহুত আগে। ভয়ে দৌড়াতে লাগলো পোষ। দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে লাগলো। তৌসিফের দেওয়া নুপুরগুলো তখন ঝনাত ঝনাত শব্দ তুলল। থমথমে এই জনশূন্য মহলে এই শব্দ শোনা যায় না বহু বছর হলো। সেই শব্দের সাথে মিশে যাচ্ছে এক পৈশাচিক চিৎকার, যার সাথে তাল মিলিয়ে আসছে জিঞ্জিরের সেই অদ্ভুত শব্দ। মহল থেকে বেরিয়ে পোষ দেখলেও খুঁতখুঁটে আধারে ঢাকা চারপাশ। কোনো দিকে দৌড়াবে বুঝতে পারল না, তবে ও দৌড়ালো। হোঁচট খেয়ে এই পর্যন্ত কয়েকবার পড়েছে ও। হাঁটু দিয়ে গল গল করে রক্ত ঝরছে। পোষ আতঙ্কিত মুখে দৌড়াতে গিয়ে হঠাৎ দেখলো ওর দিকে দৌড়ে আসছে কেউ পাগলের মতো। একদম উন্মাদ হয়ে দৌড়ে আসছে তৌসিফ। দুটো দেহ দুজনকে জায়গা দিল নিজেদের মাঝে। পোষ শুনল ওর তৌসিফের বুকের ভেতরের শব্দ। তৌসিফ ওকে নিজের থেকে সরিয়ে সপাটে চর মারল গালে। পরপরই সারা মুখে চুমু খেল। কি মনে করে পোষের সারা শরীর দেখতে লাগলো। নিজের মতো দেখিয়ে গেল। কিছুটা আবারও চমকালো সে। তার বুকে ঢলে পড়েছে পোষ। তৌসিফ কাঁপছে, তার সবল দেহটা তুলছে। পেছন থেকে রনি আর টনি সহ কিছু ছেলে পেলে দৌড়ে আসছে। কেউ জানতো না আজ চাইলেই একটা খুন হয়ে যেত তালুকদার বাড়িতে, যার সমাধি হতো নিঃশব্দে। ধরণী জোরে বুঝে শীতের হাওয়া বইছে। আসর আজান হতেই ঠান্ডাটা যেন বেড়ে যাচ্ছে। ভোর পর্যন্ত এই ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, অথচ একটু দিন গড়ালেই রোদে পড়ে যাচ্ছে ভাবখানায় দেখা মিলছে। এখন রাত হাওয়াতে ভালোই ঠান্ডা। তৌসিফের প্রতিটি পদচারণ যেন টাইলস করা সিঁড়িতে প্রকট শব্দ করছে। পোষকে পাজা কোলে করে কিছুটা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সে। এই ঠান্ডায়ও কপালে বিন্দু বিন্দু ঘাম, নাকটা লাল দেখাচ্ছে, চোখ দুটো লুকায়িত ভয়। ওর সাথে সাথেই পেছনে আসছে একসাথে আরও কিছু মানুষ। উপর থেকে তাড়াহুড়ো করে পলকও নেমে এসেছে। আগে আগে ঢুকে দরজা খুলে দিল ও। বাড়ির সকলকে টপকে তৌসিফ পোষকে নিয়ে সোজা নিজের রুমে ঢুকলো। পলক বাদে কেউ তখন ঢুকেনি বেডরুমে। তৌসিফ বিছানার কিনারায় পোষকে রেখেই চড়া হওয়া কণ্ঠে যেন আদেশ ছুড়ল, কেউ ঢুকবে না এখানে, আমাকে দেখতে দাও। পলক পাশেই ছিল, আস্তে করে বলল, মেজো ভাইয়া তুমি চিন্তা করো না, পৌষ জ্ঞান হারাইনি, দেখো তুমি। তৌসিফ তাকালো, দেখলো অনুধাবন করতে তার সময় লাগলো। যথেষ্ট ক্লান্ত আর দুর্বলতা পোষের মাঝে, চোখ দুটো নিভু নিভু। এই মেয়ের সাহস ঠিক কতটা যে এখনো জ্ঞান হারালো না? ভয় কি তার মাঝে বিন্দু পরিমাণও নেই? তৌসিফের মন বলল আছে, অবশ্যই আছে। পোষকে দৌড়ে আসতে দেখেছে সে। পলক পুনরায় বলল, ওকে গোসল করাতে হবে, শরীরে লাল হয়ে আসছে। তৌসিফের টনক নড়ল। পলক পোষের কপালে হাত রাখতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বাসায় যাও। মেজো ভাইয়া। বাসায় যাও পলক। পলক মাথা নাড়ল। পোষের লাল হাওয়া গালে হাত বুলিয়ে সন্তর্পণে বেরিয়ে গেল সেখান থেকে। কারোর সাথে কোনো প্রকার বাক্যলাপ না করে চলে এলো সেখান থেকে। কারোর সাথে কথা বলার অবশ্য সুযোগও নেই। পলকের সাথে সবার দূরত্ব আকাশ সম। তুহিন তাকে সবার থেকে সরিয়ে নিয়েছে। তৌসিফ পোষের গালিয়ে আলতো করে স্পর্শ করে ডাকলো, পোষরাত শুনছো? হুম। উঠবে? মাথা ঘুরছে। না, ঘুমাবো। এখন ঘুমানোর সময় নেই, উঠো। কণ্ঠটা এতই ভারী শোনালো যে পোষ তরাক করে তাকালো।
এক দৃষ্টিতে তাকিয়ে রইল তৌসিফের দিকে। স্নায়ুতন্ত্র যেন সচল হলো চট করে। পোষ হড়বড়ে উঠে বসলো। তৌসিফ ওর পাশেই বসা। পোষ ওর হাত ধরে টেনে নিজে উঠে দাঁড়ালো। অবিশ্বাস্য কণ্ঠে বলতে লাগলো, ওই বাগান বাড়িতে সম্রাট চেয়ারম্যান আছে, উনি মারা যাননি? আমি নিজে চোখে দেখেছি। আপনি চলুন আমার সাথে, চলুন আমরা যাই। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তৌসিফের হাত উঠতে দেরি হলো না। পোষ আকস্মিকভাবে আক্রমণ টের পেয়ে চোখ বোঝা মাত্রই খেয়াল হলো গালে চড় থাপ্পড় পড়েনি। তৌসিফ রাগে চোখে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু উঠানো হাতটা পোষের গালে যায়নি। তৌসিফ ক্ষিপ্ত হয়ে পোষের হাত চেপে ধরল। টেনে বাথরুমে নিয়ে নিতে গেলেই দেখলো পোষ পড়ে যাচ্ছে। তৌসিফ তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসলো ওর পায়ের কাছে। পরনে থাকা ঢোলা প্লাজোটা তুলতেই চোখে পড়লো রক্তাক্ত পা। এতটা জখম হয়েছে তা তৌসিফ টেরও পায়নি। পোষ চোখ খেঁচে তৌসিফের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁত চেপে ব্যথা গিলে নিল। নিজের ব্যথা কাউকে দেখানো ততটা প্রয়োজন মনে করে না পোষ। তার ব্যথায় খুব কম মানসিক কষ্ট পায়। হাতে গুনে সে ছোট থেকেই হেমন্তকে দেখে এসেছে পোষ। তৌসিফ হাত বোলায়। তাজা রক্তে পাজামা ভিজে গিয়েছে। তৌসিফ ক্ষুদ্র ঢুক গিলল। মুখটা তুলে তাকিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করলো, আর ব্যথা আছে? তৌসিফ মানল না। ও পোষকে কোলে তুলেই বাথরুমে ঢুকলো। শুধু পা না, বরং বিভিন্ন জায়গায় ছিঁড়ে কেটে গিয়েছে। তৌসিফ জখমগুলো দেখে চুপ করে আছে। নিজ হাতে পোষকে সাহায্য করে সে। অস্থির হাওয়া তৌসিফ খুব শান্ত রইল। পানি ঢাললো পোষের পায়ে। লাল তরল তখন পানির সাথে মিশে বেয়ে গেল। তৌসিফ পায়ে পানি ঢালা চালিয়ে গেল। পোষ চোখে ঝাপসা দেখতে লাগলো। তার পায়ের রক্ত ঝরা কমছে না। তৌসিফ থামানোর চেষ্টা করছে না। পোষ ঠুক গিলতে গিলতে দুর্বল হাতে তৌসিফের কাঁধ ধরল। মাথাটা ঝিম ধরে যাচ্ছে। শরীর থেকে এত রক্ত বেরিয়ে যাওয়ায় হঠাৎই পোষ ব্যালেন্স হারিয়ে ফেলল। বসা থেকে সোজা পড়লো তৌসিফের উপর। তৌসিফ অবশ্য আগলে নিল। পোষের মুখটা তখন ওর কানের কাছে। জোরে আসা কণ্ঠে পোষ শুধু বলল, আমার পাটা একটু কাপড় দিয়ে পেঁচিয়ে দিন না। এই তৌসিফ শক্ত হয়ে রইল। পোষ চোখ বুঝে নিচ্ছে। তৌসিফ তা টের পেল। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে গেল। তৌসিফ খুব সামান্য নড়ে উঠল। তার শক্তপোক্ত দেহটা সামান্য কাঁপল। সে না প্রকাশ করলো। সে না কত করে আকুতি করে জানালো সে ভালোবাসে। তাহলে মেয়েটা কেন তাকে ভালোবাসছে না? একটু অধিকার নিয়ে নিজেকে কেন প্রকাশ করছে না? জ্ঞান হারা পোষকে নিজের বুকের সাথে চেপে ধরলো তৌসিফ। তার হাত দুটো কাঁপলো। সহজেই হাত কাঁপে না। আজ বুকে থাকা ভালোবাসার মানুষটার সবচাইতে অপছন্দের কাজটা তৌসিফ করলো। মেয়েটা নিজের আবরু নিয়ে খুব কঠোর। বিয়ের আগে তাকে ওভাবে দেখায় কতই না রাগ ছিল। আজ তৌসিফ তাকে ওভাবে আবার দেখলো। দেখতে সে বাধ্য হলো। পোষ যেখান থেকে ফিরে এসেছে সেখান থেকে অক্ষত খুব কম নারী ফেরত আসে। তৌসিফ বিড়বিড় করে বলল। চোখটা আবারও খুলেছে পোষ। এবারে সামান্য শরীর ব্যথা অনুভূত হচ্ছে তার। পা ব্যথায় টনটন করছে। চোখটা আধ খোলা রেখে কেন জানি ও তৌসিফকে ডাকলো। আপনি কোথায়? পোষ না, তাকা এদিকে। কি হয়েছে? খারাপ লাগছে? ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে। পোষ তার হাতটা ধরে জিজ্ঞেস করলো, উনি কোথায়? তরুণী খুব রেগে আছে। পোষ, কেন গিয়েছিলি তুই বাগান বাড়িতে? পোষ চুপ করে গেল। তারপর কপালে চুমু খেলো। মাথায় আদর করতে করতে বলল, বাসায় এসে তোকে না দেখেই নাকি খোঁজাখুঁজি করছিল। দারোয়ান যখন বলল তুই বাড়ির পেছনে, তখনই হন্তদন্ত করে ছুটেছে। আজ অনেক বছর পর কারোর জন্য এতটা উদ্বিগ্ন হতে দেখেছি আমি। ভালোও লাগছে আবার খারাপও লাগছে। তুই কেন ভাইজানের ওইখানে গিয়েছিলি বোকামে? পরিত্যাগ জায়গা ওটা। সম্রাট চেয়ারম্যান বেঁচে আছেন আপা, আমি নিজ চোখে দেখেছি। হেসে ফেললো তায়েফা। কিন্তু পরক্ষণেই কিছু মনে পড়ে তার গা শিউরে উঠল। লোমকূপগুলো যেন ভয় চারাতে উঠল। কিছু বলার আগেই তৌসিফ খাবার হাতে ঢুকলো। তুরাক সহ এসেছিল, চলে গিয়েছে সে। তৌসিফ আপাকে উদ্দেশ্য করে ডাকলো, এখন যাও আপা, আমি দেখে নিব। ওষুধগুলো ড্রয়ারে রাখা আছে, আর মলম লাগিয়ে নিস। আচ্ছা। তায়েফা পোষের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। তৌসিফ দরজা ফিরিয়ে বসলো বইয়ের কাছে। পাশাপাশি বসে ভাত মাখাতে মাখাতে
তৌসিফ জিজ্ঞেস করলো, ব্যথা আছে? ব্যথা? সেটা আবার কি? তৌসিফ বউকে বোঝার চেষ্টা করলো, মুখে ভাত ঢুকে দিল। পোষ খাবারটুকু গেলেই শোধালো, এই মামাতো ভাই এভাবে কুটুর কুটুর করে দেখেন কেন? আপনি কিন্তু আমাকে মেরেছেন, আমি ভুলিনি। আরে দুটো পাওনা তোমার হানি। ওসব ছাতা মাথা বলে ডাকবেন না, আমার কথা শুনুন। আপনার ভাই মরেনি, নিজের বাগান বাড়িতে ঠুন্ডা লেগে পড়ে আছে। সবাইকে মিথ্যা বলেছে। আমি নিজের জন্মের পর থেকে জানি সে মৃত। তার লাল গাড়িটা আছে ওই বাগান বাড়িতে। ব্যাটাকে কত মন দিল দিয়ে ভালোবাসতাম আমি। শুধুমাত্র তার প্রতি থাকা আগ্রহ আমাকে ওই পর্যন্ত টেনে নিয়েছিল। লাল গাড়ি তো দেখলামই না, উল্টো কুত্তা দৌড়ানি খেলাম। তাহমিনা আপনাকে বলতে হবে। উনি কি জানেন না ওনার মা কত কাঁদলো ওনার কথা মনে করে? মানুষ এমন হয়, জীবিত হয়েও মৃত সাজে। অনেকগুলো কথা পোষ বলল। তৌসিফ মুখে আরেক লোকমা তুলে দিল। এবারে গেলে পোষ বলতে লাগলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।